আবার সেই স্বপ্ন। কে তুমি রাজপুত্র? বারবার স্বপ্নে দেখা দাও। মনে হয় যেন কতকালের চেনা। কি সুন্দর তুমি। বলো বলো, কে তুমি? হেমনগরের রাজকুমারী প্রতিদিন তার স্বপ্নে দেখে এক রাজপুত্র যেন তাকে ডাকছে, কিছু যেন বলতে চাইছে তাকে। এদিকে রাজামশাই রাজকুমারীর স্বয়ম্বর সভার আয়োজন করতে চান। খবর যায় রাজকুমারীর কাছে। আমায় ক্ষমা করবেন পিতা, আমি আমার স্বপ্নের রাজকুমারকে ছাড়া কাউকেই বিবাহ করতে পারবো না। কিন্তু তাকে খুঁজে পাবে কেমন করে? তার একটা ছবি বা পরিচয় তো চাই। কিন্তু আমি তো ছবি আঁকতে পারি না পিতা। তাহলে অন্য পথ ভাবো। বেশ, আমি তবে কাপড়ের সুতো দিয়ে বুনে তার ছবি আঁকবো। যেমন ভাবনা তেমন কাজ। রাজকুমারী সূচ সুতো দিয়ে কাপড়ের ওপরে রাজপুত্রের মুখ ফুটিয়ে তুলতে থাকে। সময় যায়, এক সময় শেষও হয় সেই কাজ। হঠাৎ আসা হাওয়ায় কোথায় যেন উড়ে চলে যায় সেই কাপড়। রাজকুমারী আবার বসে কাপড় আর সুতো নিয়ে, কিন্তু আর কিছুতেই তার রাজকুমারের মুখচ্ছবি মনে পড়ে না। এটা কি হচ্ছে? আমি কিছুতেই তার মুখ মনে আনতে পারছি না কেন? আমি কেমন ভাবে তাকে চিনবো? মা সীমন্তী, আমি আজই দূত পাঠাবো বিভিন্ন রাজ্যে। তোমার বানানো রাজকুমারের সেই ছবিটি দাও। পিতা, আমি তার মুখ আর মনে করে বানাতে পারছি না। তাই আমি নিজেই তাকে খুঁজতে বেরোবো, একা। কিন্তু তুমি কি এইভাবে? না পিতা, আমায় বাধা দেবেন না। বেশ, তবে তাই হোক। এরপর রাজকুমারী বেরিয়ে পড়ে পথে। জল জঙ্গল পেরিয়ে চলতে থাকে। দিন যায়, রাত নামে। কখনো গাছের তলায় তো কখনো কোনো বাড়ির দাওয়ায় আশ্রয় নেয়। একদিন দূরে একটি কুঁড়ে ঘর দেখে আশ্রয়ের জন্য রাজকুমারী এগিয়ে যায়, আর দেখে দেওয়ালের দিকে মুখ করে বসে আছে একজন পুরুষ। শুনছেন? কি চাই? আজকের রাতের জন্য বিশ্রাম। না, এখানে বিশ্রামের জায়গা হবে না। এ কি? ওই তো সেই আংটি। এ কি? কে তুমি? কেউ না। মিথ্যে। তুমি আমার সেই স্বপ্নের রাজপুত্র। তুমি এখান থেকে চলে যাও রাজকুমারী। না, আমি তোমাকে ভালোবেসে পথে নেমেছি। আমি তোমার কাছেই থাকতে চাই। চলে যাও। আমার অভিশপ্ত জীবনের সঙ্গে নিজেকে জড়িও না। আমি যাব না। তুমি জানো না আমি কতটা বিভৎস। তুমি যত বিভৎসই হও, আমি তোমাকেই বিয়ে করব। ফেরো আমার দিকে। আমি তোমাকে দেখতে চাই। বেশ, তবে সহ্য করতে পারবে না। আমি জানতাম আমার এই কদাকার রূপ তুমি সহ্য করতে পারবে না রাজকুমারী। চলে যাও। আজ আমারও এমন দশা হলে তুমি কি আমাকে ফিরিয়ে দিতে? হয়তো না। তাহলে আমি তোমার সঙ্গ ছাড়বো কেন, বলো? দেওয়ালের পাশে ঝোলানো ছিল একটা মালা। সেই মালাটাই রাজকুমারী রাজকুমারের গলায় পরিয়ে দেয়। কি করলে তুমি? তোমাকে বিবাহ করলাম। দেখো প্রকৃতিও খুশি হয়ে উঠেছে। আমরা দুজনে এক সুন্দর জীবন গড়ে তুলবো এবার। জানো রাজকুমারী, আমি জনসমক্ষে বেরোই না। তবে তুমি জীবন ধারণ করো কিভাবে? এই গ্রামের কিছু দয়ালু মানুষ আছেন যারা আমাকে দুবেলা খাবার দিয়ে যান, তাতেই আমার চলে যায়। কিন্তু এভাবে ভেঙে পড়লে তো চলবে না। কিন্তু আমাকে দেখে লোকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। তাই তো গ্রামের লোক যাতে আমার মুখ দেখতে না পায়, আমি মুখ ঘুরিয়ে থাকি। এই খোঁড়া পায়ে ভালোভাবে চলতেও পারি না। তবে এবার তুমি আবার চলবে। কিন্তু কিভাবে? কেন? আমার পিঠে চড়ে। হ্যাঁ, তুমি? হ্যাঁ, আমি সব দায়িত্ব নেব। শুরু হলো রাজকুমারীর কঠিন জীবন। সে জঙ্গল থেকে সবজি আর গ্রাম থেকে চাল সংগ্রহ করে, তারপর কাঠ কুড়িয়ে এনে রান্না করে। রান্নার তাপে ও ধোঁয়ায় ক্রমশ তার রূপ হারিয়ে যেতে থাকে। তারপর পরম আদরে খাওয়ায় স্বামীকে। আর রোজ বিকেল হলে পিঠে কাপড় বেঁধে স্বামীকে নিয়ে ঘুরতে বেরোয়। তোমার তো কষ্ট হচ্ছে রাজকুমারী, আমাকে নামিয়ে দাও। না, একেবারেই না। বাইরে বেরিয়ে কেমন লাগছে বলো? খুব ভালো। কতদিন পর যে বাইরে এলাম। ওরে বাবা রে,
শেষ করে দিল আমার। মা গো মা, আর যে পারি না মা। আরে কি হয়েছে দিদি, এমন কাঁদছো কেন? আর বলো না ভাই, আমার স্বামী প্রতিদিন রাতে ফিরে আমার উপরে অত্যাচার করে গো। তাই তাই আমি ঠিক করেছি, কেঁদে কেটে লোক জড়ো করে ওকে পাল্টা মার খাওয়াবো, যাতে না না দিদি, মারের বদলা মার নয়। আচ্ছা তুমি জানো ও কেন তোমায় মারে? ওই যে জুয়ায় সব হেরে আসে আর রাগ এসে পড়ে এই আমার উপর। বুঝেছি। শোনো, তুমি রাজার কাছে যাও, রাজাকে গিয়ে বলো যেন এই জুয়ার ব্যবসা বন্ধ করেন। তাহলে দেখবে তোমার স্বামীও ঠিক হয়ে যাবে। ঠিক বলেছ দিদি, আমি আর আমার মতো যারা আছে তাদের নিয়ে রাজার কাছেই যাব। কিন্তু তুমি কে দিদি? আমি হলাম এই মানুষটার স্ত্রী, এটাই আমার পরিচয়। এরপর সেই বউটির কাছে সব বৃত্তান্ত শুনে রাজামশাই ঠিক বুঝতে পারেন যে এই মেয়ে রাজকুমারী না হয়ে যায় না। তিনি সেনাপতিকে পাঠান জুয়া খেলা বন্ধ করতে, আর নিজে পৌঁছে যান মেয়ের কাছে। মা সীমন্তী, এ কি চেহারা হয়েছে তোমার? চলো মা, ফিরে চলো তোমার সোনার পালঙ্কে, আরামের জীবনে। না পিতা, উনি আমার স্বামী, আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না। বেশ তো, তাকে নিয়েই চলো, রাজপ্রাসাদে গোপনে কোথাও থাকবে। না পিতা, আমায় এমন কোনো অনুরোধ করবেন না যা আমি রাখতে পারবো না। এটাই আমার ভাগ্য লিখন। যেদিন এই লিখনকে খণ্ডাতে পারবো সেদিন না হয় ভাববো। প্রণাম পিতা। প্রণাম। আরে কি ব্যাপার, তোমরা কারা? দিদি দিদি, তোমার জন্য জুয়া খেলা বন্ধ হয়েছে। আমার স্বামী চাষ করতে চায়, কিন্তু জল নেই। বেশ তো, তাহলে তার জন্য জলসেচের ব্যবস্থা করতে হবে। শোনো, গ্রামের সকলে মিলে নদী থেকে নালা কেটে জল আনার ব্যবস্থা করলেই হবে। চলো সবাই নদীর দিকে যাই, চলো। তুমি পারবে, আমি বুঝেছি, তুমি পারবে। আর এভাবেই গ্রামের একের পর এক সমস্যার সমাধান করতে থাকে রাজকুমারী। একদিন রাজকুমারীর কুটিরে একটি লোক আসে। কিছু একটা করো দিদি, ওই বট গাছ আমরাও কাটতে চেয়েছিলাম কিন্তু পারিনি। মানে? ওই বট গাছের তলা দিয়ে যেতে যেতে যদি মনে মনেও অন্য কারোর মন্দ কিছু ভাবো, তবে সেটাই তোমার কাছে ফিরে আসবে। এবার মনের ভাবনাকে তো আর আটকে রাখা যায় না, তাই মানুষের মন বড়ই বিচিত্র। হরিদা, তুমি এখন এসো, বিকেলে আমরা যাচ্ছি। তখন তোমরা ওই বটতলায় কিন্তু কেউ থাকবে না। আগে কি গো, কি করব? শোনো, তুমি আমাকে আজ সেখানে নিয়ে যাবে আর মনে মনে বলবে সব মানুষ সুন্দর হোক, সব গাছ ভালো হোক। বেশ, তাই হবে। মানুষের মন সত্যিই বিচিত্র। কত ভাবনায় যে চলে আসে রাজকুমারীর মনে, যতই চেষ্টা করে সরাতে পারে না। অথচ মুখে বলে সব মানুষ সুন্দর হোক, সব গাছ ভালো থাকুক। না না না, কেন? তুমি মুখে কথা বললেও তোমার মন অন্য কথা বলছে রাজকুমারী। ঠিক, এই আমি মনে মুখে এক হলাম। সব মানুষ সুন্দর হোক, সব গাছ ভালো হোক। তারা ক্রমশ এগিয়ে যায় বটতলার দিকে, আর রাজকুমারী মনে প্রাণে চিৎকার করে বলতে থাকে, সব মানুষ সুন্দর হোক, সব গাছ ভালো হোক। এটা কি করে হলো? ওগো রাজকুমারী, একদিন আমিও এই বটগাছের তলা দিয়ে যাওয়ার সময় একজন কুঁজওয়ালা খোঁড়া মানুষকে দেখে বলেছিলাম, এমন মানুষের বেঁচে থাকবার দরকার কি। ব্যাস, তারপর তার সমস্ত অসুখ চলে এলো আমার মধ্যে। অবশ্য এই গাছই তখন বলেছিল, কোনোদিন যদি তোমার মতো কোনো মানবীর ভালোবাসা আর করুণা আমার ওপর বর্ষিত হয়, তবেই আমার মুক্তি হবে। আর তোমাকে প্রথম দেখেই আমি বুঝেছিলাম তুমিই পারবে। এবার তবে সময় হয়েছে,
চলো আমরা পিতার কাছে যাই। হ্যাঁ নিশ্চয়ই, তাছাড়া আমাদের শাস্ত্র মতে বিবাহটা যে বাকি। হ্যাঁ জয় রাজকুমারীর জয়।